দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনারা জানেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র হতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। সবশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক প্রায় 3,87,000 এর বেশি ভোট পেয়েছেন তিনি, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি জাতীয় পার্টির তিনি পেয়েছেন মাত্র 15,000 ভোট। সেই ভোট নিয়ে নানা আলোচনা, যদিও ভোটের দিনটি ছিল নিরুত্তাপ। কেন ভোটে সাধারণ মানুষের আগ্রহ কম ছিল, কিংবা আতিকুল হক কী বার্তা নিয়ে আসছেন, তিনি কতটুকুই বা দায়িত্ব পালন করতে পারবেন, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি নতুন মেয়র। আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশু। দর্শক, আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান। আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার এবং যিনি নিরাপত্তা নিয়েও কাজ করেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, এবং আছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত জনাব এস মোফাজ্জল করিম। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে যাই মোহাম্মদ শফিকুর রহমান এমপি, আপনাকে দিয়ে। নিশ্চয়ই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আজকে হচ্ছে, উত্তরের এবং দক্ষিণেও কিছু নির্বাচন হচ্ছে ওয়ার্ড কাউন্সিলের পর্যায়ে। আপনি নিশ্চয়ই সেটি পর্যবেক্ষণ করেছেন। কেমন হলো সামগ্রিকভাবে নির্বাচন? আপনার প্রাথমিক মতামতটা শুনতে চাই। আসলে আমি সরাসরি সংসদ থেকে চলে এসেছি, তো আমি কিন্তু আপডেট করা নেই কত ভোট পেয়েছে, কত ভোটার। না, আমি নির্বাচনের ফলাফল আমরা আপডেট করতে পারি। এখন পর্যন্ত 5,10,000 আর 24,568। আওয়ামী লীগ 5,10,000 এবং জাতীয় পার্টির যিনি শাফিন আহমেদ তিনি পেয়েছেন 24,568। বিশাল ব্যবধান। হ্যাঁ, বিশাল ব্যবধান। আসলে এটা হয়তো আরও ইলেকশনটি আরও আমি বলবো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত যদি বিএনপির কোনো ক্যান্ডিডেট এখানে থাকতো, তাই না? শাফিন আহমেদ সে তো একটা অপরিচিত ছেলে, শুধুমাত্র তার মায়ের নাম বোধহয় ফিরোজা বেগম, তাই না? জাতীয় পার্টিতে জয়েন করেছে রিসেন্টলি, তাও বেশি আগে না, কিন্তু বছর 2 কিংবা তার বেশি কিছু হবে। ওই অর্থে রাজনীতিবিদও না, তার পরিচিতি ওইভাবে নাই। গান টান করে, সে তো অন্য জিনিস, সেটা অন্য জিনিস। যে কারণে এর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথাই না। তারপরেও আমি মনে করি 2.5 লাখ ভোট পেয়েছে। 24,000 কয়টা? 24,568 এখন পর্যন্ত। 24,568। আর পেয়েছে কত? প্রায় 5,10,000। প্রায় 5 লাখ। এটাই স্বাভাবিক আমি মনে করি। যেই ভোট যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুইটি দলে, সে তাতে করে এটাই স্বাভাবিক। কারণ শাফিন ভোট পাবে কেন? কোনো কারণ নেই, তার পিছনে দল নেই। সোজা কথা, দলটা যদি থাকতো, তাইলে এটা যদি বিএনপি হতো, শাফিন যদি বিএনপির হতো, তাইলে সে অনায়াসে ওই ইয়ের সঙ্গে লড়াইটা তীব্র হতো। কে জিততো সেটা ভোটের পরে বলা যাবে, আগেও কিন্তু বলার উপায় থাকতো না। কিন্তু সারাদিনের পরিস্থিতি যদি আপনি দেখেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ে না। ওই অর্থে চোখে পড়েনি, কিন্তু কোনো জায়গায় হয়েছে। সেটা আমি দুপুরবেলা আমি কিছু সময় ওয়াচ করেছিলাম, সেখানে আমি দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে বেশ কিছু লম্বা লাইন আমি দেখেছি, আবার কিছু কেন্দ্র একদম ফাঁকা দেখেছি। এটা ঠিক, কিছু কেন্দ্র আমি একদম ফাঁকা দেখেছি। মানুষ আসলে, আর এই ইলেকশনটা কিন্তু আনিসুল হক সাহেব যেভাবে একটা ইমেজ তৈরি করে ফেলেছিল, তাই না? এটা আতিক তো সেটা করতে পারেনি, বা করার সুযোগও সে কখনো পায়নি। আর এটা মাত্র অল্প কয়দিন, মাত্র 1.5 বছর। সেক্ষেত্রেও মানুষের মধ্যে এক ধরনের আচ্ছা ঠিক আছে, হোক একটা ইলেকশন, একজন মেয়র আসুক, চলুক না, অসুবিধা কি? আমার মনে হয় সবাই একটু রিলাক্টেন্ট ছিল, আমার মনে হয়। ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনার কাছে একটু জানতে চাই যে এই ভোটাররা উপস্থিতির দায় কার, সেটি নিয়ে নানা রকম বক্তব্য আমরা শুনছি। বর্তমান একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একদম স্পষ্ট করেই বলেছেন এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন না, এবং উনি বলছেন এই নির্বাচনটা অপূর্ণাঙ্গ। বিপরীতে সিইসি বলছেন যে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের না, এটা প্রার্থীদের। উনি এক ধরনের ওয়ার্ডটি ইউজ না করলে উনি যেটা বুঝিয়েছেন যে প্রার্থীরা খুব বেশি সিরিয়াস ছিলেন না। আপনার মূল্যায়ন কি আসলে ভোটারদের উপস্থিতি কেন দৃশ্যমান হলো না? বোথ আর কারেক্ট। আমি যদি বলি যে চিফ ইলেকশন কমিশনারও কারেক্ট, মাহবুব তালুকদার সাহেবও কারেক্ট।
মাহবুব তালুকদার সাহেব যেটা বলেছেন একটা সিমটম যে কারণে উনি বলেছেন যে ভোটারদের উপস্থিতি কম, এটা কম্পিটিটিভ কোনো নির্বাচন হয়নি, কম্পিটিশন ছিল না, যেটা শফিকুর রহমান সাহেব নিজেই বলেছেন। উনি তো রাজনীতি করছেন, উনি সরকারি দলের একজন মেম্বার পার্লামেন্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। কারণ এইখানে আপনি কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। যেটা বলেন যে শাফিন, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, সেই প্রথম, হয়তো আমি জানি না এর আগের সেই ইলেকশন করেছে কিনা আমি জানি না, এই প্রথম, তার হয়তো অন্যরকমভাবে পরিচিতি আছে, কিন্তু ইভেন আমি মনে করি যে আতিক সাহেবেরও সেই পরিচিতি নেই, রাজনৈতিক অঙ্গনে ওনার কোনো পরিচিতি নেই। বিজিএমইতে উনি একবার ছিলেন। আনিসুল হকের যে পরিচিতি আদারওয়াইজ ছিল মিডিয়ার মাধ্যমে এবং তার উপস্থিতি মিডিয়াতে ওই সময়কার, এবং সময় সময় তার উপস্থিতি, তার যে পরিচিতি ছিল সেটা এই দুই ক্যান্ডিডেটের কেউ ধারে কাছে নেই। এটা একটা বিষয়। তো বড় বিষয় হচ্ছে যে যেহেতু কোনো কম্পিটিশন নেই, কম্পিটিটিভ কোনো ইলেকশন হয়নি, সেই জন্য ভোটাররা আগ্রহ, ওয়ান অফ দি রিজন ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে। সবচেয়ে বড় রিজন যেটা আমার কাছে মনে হয়, অ্যাপার্ট ফ্রম অল দিস থিং, যে প্রচারণা ইত্যাদি কিছুই হয়নি। কারণ আমার যেটা মনে হয়েছিল যে আতিকুর রহমান সাহেব যখন নমিনেশন ওনার বৈধ হয়ে গেল, ওনার কম্পিটিটর কেউ ছিল না, উনি জানতেন যে ওনাকে ছাড়া আর ভোট দেওয়ার কোনো জায়গাই নেই, দ্যাট ইজ টেকেন ফর গ্রান্টেড। এখন যে ব্যাপারটা হয়েছে, যেটা আমি বিষয়টি দেখছি, যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাবলিশড, যদি কন্টিনিউয়াসলি ইলেকশন বিতর্কিত হতে থাকে, কন্টিনিউয়াসলি একটার পর একটা ইলেকশন যখন বিতর্কিত হতে থাকে, তখন ভোটারদের ভেতরে এক ধরনের অনীহা জন্মে, তারা ভোট কেন্দ্রে যেতে চায় না। এবং এটা আমি যে কথাটা বলছি, এটা এম্পিরিয়ালি প্রুভেন, অল যারা রিসার্চ করছে তারাও প্রুভ করেছে। এবং আজকে বিবিসি যারা শুনেছেন সন্ধ্যার সময়, সেখানে কতগুলো সাধারণ ভোটারদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেখানে বেশিরভাগ ভোটারই বললেন যে ভোটের কেন্দ্রে যেয়ে কী করব, আমি তো আগে আরেকবার গেছি, যে ভোট আমি দিতে পারিনি, তো যে লাভটা কি, এই ধরনের কথাবার্তা। এটা যেটা হয়, এটা বড় কারণ, ফ্যাক্টর বলে আমি মনে করি। এক বছর 1.5 বছর অনেক অল্প সময়ের জন্য আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বিতামূলক বাই ইলেকশন হলে সেখানে যথেষ্ট লোক, হ্যাঁ, কিছু কিছু জায়গায় উনি যেটা বললেন উইচ ইজ কারেক্ট, কিছু কিছু জায়গায় হয়তো ভোটাররা বেশি গিয়েছে যেখানে আপনার ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে, কারণ সেখানে তো আপনি বোধহয় কোনো মার্কা নিয়ে নির্বাচনটি হয়নি, কাজে সেইখানে ভোটারদেরকে ওরা নিয়ে আসছে অ্যাট্রাক্ট করে, যার সাপোর্টার। তো সেইখানে আমি বলতে পারি যে দলীয় ইয়ে না হলেও, ব্যানারে না হলেও বিভিন্ন স্থানীয় লোকজন যারা প্রভাবশালী তারাই কিন্তু দাঁড়িয়েছে, সেটা হয়তো এই পার্টিরও হতে পারে, ওই পার্টিরও হতে পারে। সেই জায়গাতে কিছু ভোটার ডেফিনেটলি গেছে, যেটা উনি বললেন, ওনার সাথে আমি মোটামুটি একমত। কিন্তু মেয়র ইলেকশনটা নিয়ে আমার মনে হয় না যে পিপল ওয়ার মাচ মোর ইন্টারেস্টেড। অ্যান্ড বড় ফ্যাক্টর হচ্ছে যে পিপল স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি যে সিস্টেম, যে ইলেকশন সিস্টেম, এটার উপরেই মানুষ আস্থা হারিয়ে ফেলছে। জি, আমরা একটু মফিজুল করিম সাহেব আপনার কাছে যেটা বিনীতভাবেই জানতে চাই, ধরেন এই যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলছিলেন, উনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন, সেটা নিয়ে গবেষণাও করেছেন। এই যে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাওয়ার প্রধানতম যে কারণ, সেই কারণটা যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়াটা হয়, তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি কারণ আরেকটি বড় দল বিএনপি মাঠে ছিল না। ফলে আজকে নির্বাচনের সংস্কৃতিটা যে জায়গায় গেল, সেই দায় কি সেই দলটিও এড়াতে পারে? এটা যেমন ঠিকই, আপনাকে ধন্যবাদ এই বিষয়টা উত্থাপন করেছেন। তার চেয়ে বড় কারণ আমি মনে করি, মানুষের স্মৃতিতে এখনও জ্বলজ্বল করছে 30শে ডিসেম্বরের নির্বাচন, এই সেদিন যেটা হয়ে গেল। এবং সত্যমিতা যাই হোক না কেন, সেটা হয়তো যা সাধারণে যে ধারণাটা প্রচলিত, যে ওই ভোটটা ঠিক অংশগ্রহণমূলক হলে পরেও সেটা সুষ্ঠু হয় নাই, এটা হচ্ছে সাধারণ একটা প্রচলিত ধারণা। এই ধারণাটা এমনভাবে ছড়িয়ে গেছে যে মানুষ বিমুখ হয়ে গেছে ভোট থেকে, মানে আর ভোট দিয়ে কী হবে, যা হওয়ার তা তো হবেই, এই একটা ধারণা প্রচলিত হয়ে গেছে।
এটা খুবই একটা শঙ্কাজনক পরিস্থিতি আমি বলবো। কারণ মানুষ যদি একটা প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারিয়ে ফেলে, মানুষ যদি গণতন্ত্রের যে একটা বড় রকমের নিয়ামক সেটা হচ্ছে গিয়ে আপনার নির্বাচন বা ভোট, সেটা থেকে যদি মানুষের আস্থা চলে যায়, তাহলে আমরা তো ভবিষ্যতে আর আমরা কোনো রকমের কোনো গণতান্ত্রিক ক্রিয়াকর্ম কিছুই দেখতে পারবো না, নির্বাচনই যদি না হয় আর কি। আজকে এই যে সারাদিন যে নির্বাচনটা যেটা হয়ে গেল, এর মাঝখানে ফেসবুকে বেশ মজার মজার কমেন্ট এসছে। জি। তা আমি আবার ফেসবুক ভক্ত নয়, আসক্ত না, ভক্ত না, এমনকি দর্শকও না, কিছুই না। কিন্তু আমাকে দুই একজন ফোন করে বলল, বড় মজার একটা কমেন্ট, একজন অনেক কমেন্টের মধ্যে একটা কমেন্ট এসছে কি, ভোটার ভোটার ডাক পাড়ি, ভোটার মধ্যে কারবারি, ভোটার গেছে কাদের বাড়ি, আয়রে ভোটার কেন্দ্রে আয়, ভোটের বাক্স খালি যায়। এই ছড়াটা আমার বেশ ভালোই মজা লাগলো। Parody করেছে। প্যারোডি করছে, ওই যে খোকন খোকন ডাক পাড়ি, এই যে ওটা থেকে আর কি, খোকন গেছে। আচ্ছা, তো এটা এরকম তো হওয়ার কথা ছিল না, তাই না? এরকম হওয়ার কথা ছিল না। যদি 30শে ডিসেম্বরের নির্বাচনটা যদি সকলের কাছে একটা অংশগ্রহণমূলক তো হয়েছে বটে, কিন্তু যদি গ্রহণযোগ্য হতো, তাহলে পরে এই উৎসাহ উদ্দীপনাটা তখন জাগতো। 30শে ডিসেম্বরও মোটামুটি জেগেছিল এবং সেটা চলে আসতো, ভবিষ্যতে এটা একটা সমাধানে দেবে, একটা ধরেন পরিণতির দিকে নিয়ে যেত। কিন্তু এটা খারাপ হলো না। কিন্তু এই যে অংশগ্রহণমূলক হচ্ছে না, এবং সেখান থেকে সামনে আরো অনেকগুলো নির্বাচন, আমাদের উপজেলা নির্বাচন বেশ কয়েক ধাপে সারা দেশব্যাপী হবে, যেখানে নেতা তৈরির কারখানা, সেখানেও বিএনপি যাচ্ছে না। ফলে আমাদের নির্বাচন কি তাহলে আর কখনোই এই উৎসব মুখর বলি বা গ্রহণযোগ্য বলি সেটি আর হবে না, বা সেটা থেকে বের হয়ে আসার রাস্তা কি? আমরা চাই আর না চাই, এটা তো সত্যি কথা, দেশটা দুই ভাগে বিভক্ত, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ এবং বিএনপি। তার সঙ্গে অন্যান্যরা আছে, জাতীয় পার্টি বা অন্যান্য দল আছে, বামপন্থী দলরা ইত্যাদি আছে। কিন্তু প্রধান দুইটি দল হচ্ছে, এককালে যেরকম বাংলাদেশে ধরুন আজ থেকে 15-20 বছর আগে স্টেডিয়ামে দুইটা দলের নাম, আবাহনী আর মোহামেডান, বাকি আরও অন্যান্য দল 15-20টা দল অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতো বটে, এবং তারা হয়তো লিগের শেষে দেখা গেল কেউ পেয়েছে 6 পয়েন্ট, কেউ 8 পয়েন্ট, 10 পয়েন্ট, কিন্তু এই দুটি কেউ 30 বা কেউ 40 পয়েন্ট পেত, ওদিকে তাকিয়ে থাকতো। এখন ওই দুজনের মধ্যে আবাহনী বা মোহামেডান একটা অনুপস্থিত থাকতো, লিগই তো শেষ হয়ে গেল ওখানে। ঠিক তাই হয় আমাদের দেশেও, তাই হয়। এখানে প্রধান দুইটি প্রতিদ্বন্দ্বী দল, সে আবাহনী, সে যদি অনুপস্থিত, আবাহনী বলছি, আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে নির্বাচন থেকে, তাহলে পরে ঠিক একই পরিণতি হবে। তো এখন আমাদের সকলেই ভাবনা চিন্তা করে দেখা উচিত যে এটা কি মঙ্গলজনক, এটা কি দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক, এটা কি দেশের সুশাসনের জন্য বলুন আর অন্যান্য যে কোনো আমাদের উন্নয়নটাকেও যদি আমাদের ধরে রাখতে হয়, যে উন্নয়নের পথে আমরা এখন ধাবিত হয়েছি, সেটাও যদি ধরে রাখতে হয়, তাহলে সকলের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে না, সেটা এই আজকের ইয়েতে দেখা গেল কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ফলে লোকে আর তার মধ্যে আবার বৃষ্টি একটা বাগড়া দিল। জি। গত কয়েকদিনের বৈরী আবহাওয়া, যেটা এটাও একটা ফ্যাক্টর বটে। সরকারি ছুটিও একটা, হ্যাঁ, না, সরকারি ছুটি তো দেওয়া হয়েছে এটাকে ফেসিলিটেট করার জন্য, যাতে সবাই যাতে যেতে পারে। তো এখন অ্যাডভান্টেজ নিয়েছেন যারা যাবেন না আর কি, আগে থেকে যারা নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি নিয়েছেন, তারা ভাবছেন বাহ, ছুটিও আছে, বর্ষাও আছে, চাদর মুড়ি দিয়ে ঘুমানোর সুযোগ আছে, ঘুমাই, ও গিয়ে কি হবে জানা আছে, ও কি হবে না হবে জানা আছে। একটা প্রশ্ন মাননীয় সংসদ সদস্য আপনাকে করতেই চাই। ধরেন এই প্রায় 30 লাখের মতো ভোটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, এবং আওয়ামী লীগের একদম অতীত ইতিহাস বলে ন্যূনতম ফিক্সড ভোট হচ্ছে 33-34%। ফলে আওয়ামী লীগের ভোটাররাও কি ভোট দিতে গেছেন, বা সেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তৎপরতা, সাংগঠনিক তৎপরতা দরকার, ব্যবসায়ী নেতা হিসেবে আতিকুল ইসলাম সাংগঠনিক মানুষ উনি খানিকটা, সেটা উনি কেন করলেন? মানে শুধু আওয়ামী লীগও যদি ভোট দিতে যেত তাহলে তো ভোট কেন্দ্রে এরকম ফাঁকা থাকার কথা না। ফলে আমরা যদি বিএনপিকে বাদ দিয়েও আলোচনাটা করি, সেই কাজটুকু আওয়ামী লীগের প্রার্থী কেন করলেন না, সেই প্রশ্নের নিয়ে আপনার মতামত বা মূল্যায়ন শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নেব। দর্শক, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা 24 ঘন্টায় নতুন মেয়রের আগমন, এই প্রসঙ্গে কথা বলছি। এই মুহূর্তে আমরা একটু উত্তরা যেতে চাই। সেখানে ভোটের ফলাফলে যিনি এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা একটু শুনে আসতে চাই কি বলতে চান বা কি বলছেন সম্ভাব্য নতুন মেয়র। বলবো আসুন,
আমরা সবাই মিলে একসাথে এই ঢাকা শহরটাকে গড়ি, এবং এই ঢাকা শহর আপনার বা আমার না, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের খেটে খাওয়া মানুষের, আমাদের জনগণের, আমাদের তরুণের, আমাদের বয়স্কদের, আমাদের বোনদের, আমাদের মাদের, সকলের ঢাকা শহর। এই ঢাকা শহরটাকে আমরা আসুন নিজেরা জন্য পরিষ্কার করি। যেভাবে পরিষ্কার করি আমাদের নিজের ঘরকে, এভাবে পরিষ্কার করব আমাদের ঢাকা শহরকে। আর একটি বিষয় সেটি হচ্ছে মেয়র যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল, তার মধ্যে মহাখালী বাস স্ট্যান্ডকে সেখানে সরানো, কারণ বাজারকে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন আপনি জান, আমি কিন্তু সবসময় বলে এসেছি আমাদের প্রয়াত আনিস ভাই যেগুলো করে গেছেন এগুলোকে আমি চাবো যে কন্টিনিউশন করার জন্য, এবং এই ওনার যে ম্যানিফেস্টো ছিল, এবং আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে ওনার ওয়াইফ, আমার ওয়াইফ, আমরা একসাথে কিন্তু ক্যাম্পিং করেছি, এবং উনি আমাকে বলেছেন যে উনি সকল সহযোগিতা করবেন, এবং ওনার সাথে যারা প্ল্যানার যারা ছিলেন, ওনার অ্যাডভাইজার যারা ছিলেন, আমি প্রত্যেকের সাথে কথা বলেছি, এবং আমার ম্যানিফেস্টো কিন্তু অলরেডি তারা দেখেছেন এবং তারা করেছেন। আমার বিশ্বাস সবাইকে নিয়ে আমাদের প্রয়াত মেয়র আনিস লোকের অসমাপ্ত কাজগুলো ছিল, এগুলো ইনশাল্লাহ আমরা সাধ্য মতন চেষ্টা করবো সবাইকে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য। শফিকুর রহমান, আমরা আপনার কাছে ফিরতে চাই, ওনার বক্তব্য নিয়ে আমরা কথা বলবো। তার আগে যে প্রসঙ্গে ছিলাম যে শুধু আওয়ামী লীগের ভোটারদের কেউ ভোট কেন্দ্রে টানতে দলের মনোনীত প্রার্থী নৌকা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সেই জায়গাটায় উনি খানিকটা সমালোচিত যে আওয়ামী লীগের লোকজনও সবাই ভোট দিতে নিশ্চয়ই যাননি। আসলে বিষয়টা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা ইংরেজি গ্রামার পড়তে গিয়ে একটা লাইন পড়েছিলাম না, রোগী ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল। আর এখানে এটাকে যদি উল্টাই, ইলেকশন হইবার পূর্বেই জানিয়া গিয়েছে তিনি জিতিয়া গিয়েছেন, তাই না? তিনি জিতিয়াছেন এক্স্যাক্টলি, তাই না? তো সবাই রিলাক্টেন্ট, যেমন আওয়ামী লীগের লোকেরা মনে করছে আর আমরা তো জিতছি, দরকার কি একটু ঘুমায় নেই, বৃষ্টি হচ্ছে একটু ঘুমায় নেই। আর যেই জিনিসটি এখন শুনেন, একটা জিনিস হচ্ছে যে টোটাল ইলেকশনিয়ারিং প্রসেসটাই হচ্ছে সাংঘাতিক রকম এক্সপেন্সিভ একটা ব্যাপার, সাংঘাতিক এক্সপেন্সিভ একটা ব্যাপার। আপনি যদি কর্মী মোবিলাইজ করতে যান, তাকে কিন্তু আপনি হোটেলে খাওয়ার পয়সা দিতে হবে, তাই না? তাকে গাড়ির ভাড়া দিতে হবে। এখনকার রাজনৈতিক বাস্তবতা এটাকে অস্বীকার করে আমি একেবারে আদর্শের কথা বলে একটা ডান্ডা ধরে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ, ওটা তো আর চলবে না, তাই না? ওইসব আদর্শ এখন ওই আমাদের রাজনৈতিক যে বাস্তবতা তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। পয়সা লাগবেই, পয়সা খরচ করতে হবে। এখানে আমরা যেটা শুনেছি যে আতিক সাহেব, সে তো ওয়েল অফ মানুষ, তার ফ্যামিলিও ওয়েল অফ ফ্যামিলি, তাই না? সব কিছু মিলে এই ভদ্রলোক নাকি কর্মী মোবিলাইজ করেনি, কর্মীদের কাছে জানোনি, তিনি নিজে একা কিছু লোক নিয়ে ঘুরেছে। আর এই যে মানে ইলেকশন করার জন্য যে কেন্দ্র কমিটি করা, কমিটির মধ্যে তাদের সঙ্গে দায়িত্ব বন্টন করা, এজেন্ট নিয়োগ করা, এই সব কিছুতে তার একটা দুর্বলতা ছিল। দুর্বলতা মানে হচ্ছে কি? দুর্বলতা মানে হচ্ছে ওই যে বললাম যে ইলেকশন হইবার পূর্বেই তিনি জিতিয়া গিয়েছেন, তাই না? তো এই জায়গাটায় সে মনে করছে আর ইলেকশন পয়সা খরচ করে লাভ কি। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি একসময় আমি ইয়েতে গিয়েছিলাম, এই যে বহু আগে একটা জাপানে, আমি দেখলাম যে জাপানে ওই টোকিওতে ছিলাম আমি, ওই টোকিও জার্নালিস্টিক ইনস্টিটিউট যেটা, সেখানে ছিলাম আমি কিছুদিন। তো সেখানে দেখলাম যে একটা ইস্যুতে সাংঘাতিক রকম বিভিন্ন দল খুব রাস্তায় নেমে গেছে, বিভিন্ন দল, জাপানে তো রাজনৈতিক দল, হ্যাঁ রাজনৈতিক দল রাস্তায় নেমে গেছে, তারা মিছিল মিটিং করতেছে। কিন্তু এক দলের মিছিলে 50 জনও ছিল না, 50 জনের বেশি ছিল না, এবং এটাই নাকি বিশাল ব্যাপার। এই 50 জনের পার্টিসিপেশনটাই নাকি ওখানে বিশাল ব্যাপার। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওরা এসবের রাজনীতির ধার ধারে না, ওরা কাজ করে খায় দেয়। তো আমাদের এখানেও বোধহয় সেই ধরনের একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে যে আমি কিভাবে উঠে যাব উপরের দিকে, আমার দরকার কি বাবা, পাশে কে স্লোগান দিল, কে কারে গালি দিল, আমার দরকার নেই, আমি বরং শ্রেণীটা বেয়ে উপরে উঠতে পারলেই হলো। সেই রকম একটা ভাব আমাদের এখানে চলে এসছে। তারপরে হ্যাঁ, তবে এটা ঠিক যে গ্রামের সাধারণ মানুষ কিন্তু সাংঘাতিক কনসাস, আমি আপনাকে বলবো নির্বাচন নিয়ে। শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক বেশি কনসাস।
অনেক বেশি তারা সিরিয়াস এই নির্বাচন নিয়ে। তারা কিন্তু দেখে যে তার ক্যান্ডিডেট, তার দল তো আছেই, দলের পরেও তারা কিন্তু ক্যান্ডিডেট দেখে যে ঠিক আছে ক্যান্ডিডেট হলো কি, ক্যান্ডিডেটটা কেমন, সেটাও দেখে কিন্তু। আর এখানে শহরের মানুষ কিন্তু সেটা না, সেগুলো দেখে না শহরের মানুষ সেগুলো দেখে না, বিশেষ করে যারা মধ্যবিত্ত তারা সেসব দেখে না। এটা হয়েছে আমাদের, কি বলবো, আমাদের অবশ্যই দুর্বলতা। তবে এর জন্য সবচেয়ে বড় কথা হয়েছিল দায়ী কে, সেই প্রশ্নটি আজকে আমি মনে করি সামনে আসা উচিত। সেই প্রসঙ্গে আমরা আলাদাভাবে কথা বলতে চাই যে এই পরিস্থিতির জন্য দায়ী দায়ী কে। কে। তার আগে ডক্টর সাখাওয়াত, আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আমরা মেয়রই এখন বলতে পারি, আতিকুল ইসলামের কথা শুনছিলাম, এবং সেই কথার ক্ষেত্রে একটা বড় জায়গা জুড়ে আনিসুল হকের একটা সাংঘাতিক উপস্থিতি। এই ভদ্রলোক খুবই অল্প সময়ের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন এবং দৃশ্যমান কিছু কাজ করার চেষ্টা করেছিলেন, কোথাও কোথাও সফল হয়েছিলেন। ফলে এখন উত্তরের মেয়রের কাছে আমাদের প্রত্যাশার পারদটা খুবই ঊর্ধ্বমুখী। সেই জায়গায় একজন আনিসুল হকের অনুপস্থিতি আতিকুল ইসলাম কতখানি মেটাতে পারবেন, যদিও তার সময়সীমা 1.5 বছরের মতো? দেখুন, তার আগে আমি আমার একটু দ্বিমত পোষণ করে বলছি, ওয়েদার ইজ নো প্রবলেম যদি আপনি ভোট দিতে যান। কারণ আমি এর চেয়ে ইনক্লিমেন্ট ওয়েদারে আমরা ইলেকশন করিয়েছি সিটি কর্পোরেশনের, 4টি সিটি কর্পোরেশন, আপনার মনে থাকলে থাকতে পারে, মুষলধারে বৃষ্টি। জি, 2009 সালে সম্ভবত, 2008 মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কিন্তু লোকজন ভোট দিতে গেছে। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটে তো মানে দাঁড়ানো যাচ্ছিল না এরকম বৃষ্টি, তার মধ্যে লোকজন ভোট দিতে গেছে। তো ওইটা, এই বৃষ্টিটা খুব বড় যে ফ্যাক্টর তা নয়, বাকি ফ্যাক্টরের কথা বললাম। এখন আপনার প্রশ্নে আমি আসছি। দেখেন, একজনকে আরেকজন রিপ্লেস করতে পারে না, এটা কখনোই হয় না। এটা হলো মানে একটা, আমার ক্যাপাসিটিকে হয়তো ওনার ক্যাপাসিটি রিপ্লেস করতে পারবে না। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা করছিলাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে, এবং জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে প্রশ্ন ছিল, প্রত্যেক নির্বাচনে একটা বার্তা দেয়, নির্বাচন কমিশনের জন্য একটা বার্তা, জনগণের জন্য। আমি যেটা জানতে চাই, রাজনীতিবিদদেরকে এই নির্বাচন কি বার্তা দিল, এবং সেখান থেকে রাজনীতিবিদরা আদৌ কোনো শিক্ষা নেবেন কিনা? আমি বলছিলাম না আপনাকে যে অত্যন্ত, আমার মনে হয় অত্যন্ত সময়োপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। কারণ এমনি উড়িয়ে দিলাম, ঠিক আছে, যা গেছে গেছে, এইভাবে যদি গাছাড়া হয়ে যায় তাহলে এটা সর্বনাশ হবে আর কি। এটা থেকে যে বার্তাটা নেওয়া উচিত, বিশেষ করে বড় বড় দলগুলার, সামগ্রিকভাবে আমাদের রাজনীতিবিদদের, সেটা হচ্ছে এই রাজনীতিটা সকলের জন্যে অংশগ্রহণমূলক হওয়া উচিত। নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত। একতরফা যদি হয়, একেবারে মানে দেশের মধ্যে একটিমাত্র পার্টি সব জায়গায় দুর্দণ্ডপ্রতাপে তারা সব কিছু নিয়ন্ত্রণ করবেন, বা তাদের আর অন্য কাউকে কোনো খেলোয়াড়কে মাঠে নামতেই দিবেন না। আমি বলছি না কারোর এরকম অ্যাটিটিউড আছে, যদি থেকে থাকে তাহলে সেটা দেশকে একেবারে ডিরেল করে ফেলবে, অন্যদিকে নিয়ে যাবে। সেই জন্যে সবাইকে নিয়ে, তাতে হয়েছে কি, তাতে একটা প্রতিযোগিতার ভাব আসবে, এবং যেখানে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা হলে পরে যেখানেই আসুক থাকুক না কেন, সেটা রাজনীতিতে থাকুক, সেটা প্রশাসনে থাকুক, বা সেটা যে কোনো ব্যবসা বাণিজ্যে যেখানে থাকুক না কেন, সেটাই হচ্ছে গিয়ে উন্নতির পথে নিয়ে যায় মানুষকে। ওটাই, এই বার্তাটাই নেওয়া উচিত। আজকে দেখা গেল যে যেটা ওই আপনার নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই বলছে, ও আতিকুল ইসলাম আরেকজন প্রতিদ্বন্দ্বীকে, ওনার বিএনপি তো নির্বাচন, তাহলে আতিকুল ইসলামই পাশ করবে। হয়তো 3 মাস আগে বা 2 মাস আগে লোকজনে বলা বলি এটা করেছে, যেটা হলো আর কি। তো এটা সুস্থ লক্ষণ নয়, রাজনীতির জন্যে সুস্থ লক্ষণ নয়, এবং আমাদের দেশের জন্য নয়। আমি আশা করব যে এই বার্তাটাই খুব সিরিয়াসলি নেবেন সবাই, যে আসুন আমরা সবাই সম্মিলিত যা করি গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে, মানে উইনার্স টেক অল বা এই সেই যে সমস্ত কথাগুলো আছে, যেগুলো অত্যন্ত নেগেটিভ কথা, এগুলোকে বাদ দিতে হবে। সবাইকে নিয়ে সকলের মতামতটা শুনতে হবে, এবং কোথায় আমাদের কি কারণে একটা নির্বাচন অংশগ্রহণমূলক হলো না, কি কারণে একটা দল দূরে থাকলো, সেটা একটু দেখতে হবে। আর সেই দলকে, যে দল অংশগ্রহণ করলো, সেটা নিশ্চয়ই শুধু সরকারি দলকে দেখলেই হবে না। আমি ওটাই বলছি, যে দল অংশগ্রহণ করলো না তারও ভাবা উচিত যে আমি কি অংশগ্রহণ করা উচিত ছিল না ছিল না, এটা থেকে আমার লাভ হলো না ক্ষতি হলো, এগুলো সমস্ত মূল্যায়ন হওয়া উচিত।
ওই যে 2014 সালে একবার নির্বাচনে আপনি আত্মসমালোচনার কথা বলছেন রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, আত্মসমালোচনা, of course. আত্ম উপলব্ধি। জি, শফিক ভাই, আপনি তো এখন পুরোদস্ত রাজনীতিবিদ বা রাজনীতি করছেনই, ফলে সেই জায়গায় ধরেন এই যে কদিন পরে উপজেলা নির্বাচন, সেখানেও যদি একই রকম চিত্র প্রতিফলিত হয়, কারণ নির্বাচন তো একটা সংস্কৃতির ব্যাপার, এবং সেখানেও যেহেতু বিএনপি যাচ্ছে না, উপজেলা চেয়ারম্যানরা অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগ বহুবার উদ্যোগ নিয়েছে, গত নির্বাচনের আগেও জাতীয় নির্বাচনে সংলাপ করেছে, যেহেতু বড় দল, আপনার দল বড় দল, আপনার দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আপনার দল ক্ষমতাসীন দল, তারাই রাজনীতিটাকে আরেকটু অংশগ্রহণমূলক করার জন্য আরো কিছু উদ্যোগ নিতে পারে কিনা, সেটি আপনি দলীয় ফোরামে বলার সুযোগ পাবেন কিনা বা পেলে বলবেন কিনা? না, আমি তো ধরেন আমি তো দলের এগুলো নীতি নির্ধারণী যেই জায়গাটা আছে সেখানে আমি নেই। হ্যাঁ, আমরা যারা আছি, আমরা পার্লামেন্টারি পার্টির সদস্য হিসেবে কখনো হয়তো খুব কমই আমরা সুযোগ পাবো। তারপরও সেটা হচ্ছে যে আমরা তো কিছুটা হলেও আমরা পার্টিসিপেট করতে পারি, কিছুটা হলেও আমরা এক্ষেত্রে কিছুটা হলেও আমরা মেসেজটা দিতে পারি, এটা ঠিক। সেটি হচ্ছে আমি যে কথাটা বলছি আপনাকে বলি, যে কথাটা আমি বলছিলাম তখন, আসলে দায়িকা কে, এই জিনিসটা কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিশ্লেষণ করতে হবে, এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমি খুব বেশি পিছনে যেতে চাই না, সময়ক নয়। 2001-এর যে নির্বাচনটি হয়ে গেল, আপনারা দেখেছেন সেই নির্বাচনটি, আমরা সবাই দেখেছি কিভাবে হলো। নির্বাচন তো হলো, সেটা পার্টিসিপেটরি একটা ইনক্লুসিভ নির্বাচনই হওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার আগেই বিকেল থেকে শুরু হলো হামলা, নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা, তাই না? সহিংসতা যেটা, সেটা হলো যে কারণ তারা জানে যে তারা জিতে গেছে, তারা জানে যে বিএনপি জামাত জিতে গেছে, এই করে তারা বিকেলে হামলা শুরু করলো। হামলা শুরু করে যেই হামলাটা করলো দেশব্যাপী, বিশেষ করে কতগুলো পয়েন্টে তো একেবারে মাইনরিটি কমিউনিটির উপরে এত অত্যাচার নির্যাতন হলো যে রেপ করে টোরে একবার যাচ্ছে তা অবস্থা। আমার এলাকা, আমি কিন্তু 2001 নির্বাচন করেছি, আমাকে নমিনেশন দিয়েছিল সেখানে, 2001 আমি নির্বাচন করেছিলাম। তো আমি সেখানে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি সব ওই কিছু বয়স্ক আমাদের দলীয় নেতাকর্মী, কিছু ইয়াং জেনারেশন নিয়ে আমি 5 দিন আমি আমার এলাকায় ঘোরাফেরা করেছি, যাতে করে মানুষকে তো সেভ করা যায়। তো সেখানে যেটা হয়েছে, তারপরেও আমি বহু জায়গায় আমি সেভ করতে পারিনি, অনেকের পিটিয়ে পুটিয়ে, অনেক তো কেউ তো মরে গেছে বলে ফেলে রেখেছিল দানকেতে, আমি তুলে এনে ঢাকায় ট্রিটমেন্ট করিয়েছি। এসব জিনিসগুলো দেখেন, সেই থেকে শুরু করে যেটা হলো, আবার মাঝে দিয়ে বেগম খালেদা জিয়ার আমলে কিছুতেই তিনি ক্ষমতা ছাড়বেন না, ইয়াজউদ্দিন সাহেবকে নিয়ে 2-in-1 হয়ে গেলেন তিনি, তাই না? তারপরে তো 1-11 আসলো, মানুষের মধ্যে হতাশার জায়গাটা আরো বেড়ে গেল, তাই না? 1-11 আসলো, আমরাও এখন খুব দূর অতীতে যেতে চাই না, জিয়াউর রহমান কিংবা এরশাদে, সেদিকে যেতে চাই না। তো এইখানে সেটা হলো যে মানুষের মধ্যে আস্তে 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 মানুষ দেখছে কি করছে। আরেকটা জিনিস আছে, যেমন নাকি বাংলাদেশে এখন ভোটারদের অবস্থা হচ্ছে ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব আর আসিফ নজরুল। কারণ দিনভর তারা গণশুনানি করতেছেন আর সবাই মিলে ঘুমোচ্ছেন, তাই না? এটা তো দেখছেন না, সবাই ঘুমোচ্ছেন, ডক্টর কামাল হোসেনও ঘুমোচ্ছেন, আসম আব্দুর রবও ঘুমোচ্ছেন, আসিফ নজরুলও ঘুমোচ্ছেন। তো এখন সেটা হচ্ছে এরকম। আরেকটা জিনিস আছে, শুনেন, দুইটা বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাই না? একটি দল মাঠেই গেল না, তখন কি হলো, ওই আরেকটি দলের যে ভোটার আছে তাদেরও 50% মাঠে গেল না, তারাও রিলাক্টেন্ট হয়ে গেল। তো কাজেই এই অবস্থা তো হবেই। তো দায়ীটা শুধুমাত্র সরকারি দলকে করতে হবে আমি এটা মনে করি নিশ্চয়ই না। এবং তারা বাংলাদেশের নাগরিক, অন্য দুজন আলোচকও সম্ভবত সেটি বলেন না, তারা বাংলাদেশের নাগরিক, শুধু নাগরিক নয়, তারাও বাংলাদেশের রাজনীতি করে এবং দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিলেন। আমি একমত ওনার সঙ্গে, তখন সঙ্গে আমি এটা বলছি, আরো যে আসলো না, অন্য দল সেটা কারণটা কেন আসলো না, এটা একটু ভালো করে খতিয়ে দেখা। ডক্টর সাখাওয়াত হোসেন, সেই জায়গায় ধরেন পুরো এই সামগ্রিক বাস্তবতা বিবেচনা করে নির্বাচনের রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন আপনি? আগামী দিকে আমরা কোন দিকে যাচ্ছি?
উপজেলা আমি আপনার সময় নেই, আমি সংক্ষেপে দুজনের কথার মাঝখানে একটা কথা বলি। একটা ডেঞ্জারাস ট্রেন্ড কিন্তু আমরা দেখছি, একটা মেইন ডেঞ্জারাস ট্রেন্ড, ওটা হচ্ছে যে পলিটিশিয়ানদের জন্য জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, ক্রমশই সংকুচিত হয়ে যাচ্ছে। এখানে নন পলিটিক্যাল পিপল আর টেকিং দ্যাট স্পেস। নন পলিটিক্যাল পিপল কারা? আমার মতো লোক, ওনার মতো লোক। বিকজ পলিটিশিয়ানরা যে রোল প্লে করার কথা, আমি শুধু ওয়ান পার্টির কথা বলছি, অ্যাক্রস দ্য আইল পলিটিশিয়ানরা যে রোলটা প্লে করার কথা, যেই সিস্টেমটাকে তাদেরকে ধরে রাখার কথা, আরও ফ্লারিশ করার কথা, সেই জায়গাতে পলিটিশিয়ানরা ফেল করছে। মোস্ট অফ দি পলিটিশিয়ান, আমি সবার কথা বলবো না, মোস্ট অফ দি পলিটিশিয়ান সামহাও সাইড লাইন হয়ে যাচ্ছে। হয় নিজেরা হয়ে যাচ্ছে, না হয় অন্য কারোর জন্য সাইড লাইন হয়ে যাচ্ছে। সেটা যেটা আপনি যেটা বললেন যে শুধু কি সরকারি দলের দায়িত্ব যে সবাইকে নিয়ে আসা, সেটা নয়। তবে সরকারি দল একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, যেখানে এখন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল যখন এই কথাবার্তা হয় জাতীয় নির্বাচন হবে, কিন্তু পরবর্তী পর্যায়ে সেই অ্যাটমসফিয়ারটা যে কোনো কারণেই হোক ধরে রাখতে পারেনি। এতে যেটা হয়েছে, এই পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়েছে, পলিটিশিয়ানরা আউট হয়ে যাচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, যেটা আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনে আমরা দেখছি যে ক্যান্ডিডেট পলিটিশিয়ানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। এবং মহানগর রাজনীতিও দৃশ্যমান হ্যাঁ, দৃশ্যমান না। এখন আপনি যেটা বললেন যে প্রথম তো আমি এই সংখ্যাটা দেখছি, দ্বিতীয় সংখ্যাটা আমি যেটা দেখছি যে যদি লোকের ভিতরে এইটাই স্ট্যাবলিশড হয়ে যায় যে ভোট দিলাম না দিলাম ডাজ নট ম্যাটার, তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 80-র দশকের দিকের কথাগুলো। এবং এটা নোবডি হ্যাজ গিভেন এ গ্যারান্টি যে 1980-তে যা হয়েছিল তা 2020, 21, 25 হবে না। নোবডি ক্যান গিভ গ্যারান্টি আমাদের মতো দেশে, যেখানে আপনি রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে সেইভাবে সেই জায়গায় আনতে পারতেছেন না। কাজে এটা কিন্তু অল পলিটিক্যাল পার্টির একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে যদি তারা বিচ্যুত হন তাহলে তাদের জায়গায় ইট উইল বি রিপ্লেসড বাই সামবডি এলস। জি, নিশ্চয়ই রাজনীতিবিদরা সেটি করবেন না, সেই প্রত্যাশা আমরা রাখছি। কারণ দেশের সব বড় অর্জনে নিঃসন্দেহে রাজনীতিবিদদের অবদান, মানুষের অবদান সবচেয়ে বেশি ছিল, এবং রাজনীতিবিদরা নিশ্চয়ই সুবিবেচনার পরিচয় দেবেন, সেই প্রত্যাশা শেষ করছে। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।